সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অ্যাডমিশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আ যে প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ এবং ১৯ সেশনে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি এমসিকিউ। আজকে আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখব যে এই ধরনের এমসিকিউ গুলো সাধারণত টেকনিক বেস না হলে অ্যান্সার করা সম্ভব হয় না। মনে হবে আপনার কাছে ৫ টা অপশনই সঠিক। তবে আপনাকে ৫ টা অপশন তো আপনাকে দাগানোটা সম্ভব হবে না। আপনাকে একটা অপশনই দাগাতে হবে এবং বুঝে শুনে দাগাতে হবে। কম সময়ে ভালো প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আপনাকে সঠিক অ্যান্সারটা দাগাতে হবে। ওকে, আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে, নিচের কোন লেনদেনটি উদ্ধৃত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? অর্থাৎ এমন একটা লেনদেন যেটা উদ্ধৃত পত্রের সমষ্টিকে প্রভাবিত করে না। এখন আমাদেরকে জানতে হবে যে উদ্ধৃত পত্র মানে কি বোঝানো হয়েছে এবং আসলে এই বিষয়টার প্রসিডিউরটা কিরকম। সাধারণত মনে রাখবেন, উদ্ধৃত পত্রের সমষ্টিকে প্রভাবিত করে না বলতে বোঝানো হয়েছে যে এই যে এ ইকুয়াল টু এল প্লাস ই, এই সমীকরণটার যে কোনো এক পাশের পরিবর্তন হবে। কি হবে? যে কোনো এক পাশের পরিবর্তন হবে এবং এই যে কোনো এক পাশের পরিবর্তনকে আমরা কাঠামোগত পরিবর্তন বলে থাকি। কি বলে থাকি? কাঠামোগত পরিবর্তন বলে থাকি। অর্থাৎ এটার মানে বোঝানো হচ্ছে যে যে কোনো, অর্থাৎ সম্পদের সাইড পরিবর্তন হবে, না হয় দায় ও মালিকানা সত্ত্বর সাইড পরিবর্তন হবে। যে কোনো একটি সাইড। তাহলে এই টেকনিকটা একটু মনে রাখবো, যে কোনো একটি সাইডের পরিবর্তন। ওকে, তাহলে একটু খেয়াল করি আমরা প্রত্যেকটা এন্ট্রি পড়ে। আমি এই যে কোনো একটি সাইড দ্বারা বোঝাতে চেয়েছি যে হয়তো সম্পদ কমবে, সম্পদ বাড়বে, না হয় দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে পরিবর্তন হবে। দায় এবং মালিকানা সত্ত্বর মধ্যে পরিবর্তন হবে, কিন্তু সম্পদ আর মালিকানা সত্ত্ব, সম্পদ বা দায়ের মধ্যে যদি পরিবর্তন হয় তাহলে সেটা এখানে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। ১ নম্বরে ক নম্বরে বলেছে মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন। একটু যদি খেয়াল করেন, মালিক কর্তৃক আমরা কি উত্তোলন করি? মালিক কর্তৃক উত্তোলন করি, তাহলে উত্তোলন হিসাব যদি ডেবিট করি আর নগদান হিসাব ক্রেডিট করে থাকি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন জানেন কি? ১ নম্বর হচ্ছে উত্তোলন ডেবিট, তারপর হচ্ছে নগদ ক্রেডিট। তাহলে একটু খেয়াল করুন তো, সম্পদের পার্শ্ব পরিবর্তন হচ্ছে, মালিকানা সত্ত্বেরও পরিবর্তন হচ্ছে। সম্পদ, মালিকানা সত্ত্ব। সো এটা কি এক পাশের হলো নাকি উভয় পাশের হলো? অবশ্যই উভয় পাশের হলো। তাহলে আমরা অবশ্যই এই অ্যান্সারটাকে নিতে পারবো না। ওকে, সেকেন্ড অপশনে আমরা দেখতে পাচ্ছি দেনাদার হতে ৮,০০০ টাকা আদায়। দেনাদারের কাছ থেকে যখন আমরা নগদ টাকা আদায় করি তখন নগদ টাকা আমরা পাই নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখেন, নগদ আর হচ্ছে দেনাদার, তাহলে দুইটাই কি সম্পদ? দুইটাই এর পাশকে প্রভাবিত করছে। তার মানে এটা সঠিক, আমরা দাগাতে পারি। তাহলে এটা সঠিক হতে পারে। তারপরেও আমরা একটু সামনের অপশনগুলো পড়ে দেখি। ৩,০০০ টাকার বকেয়া খরচ পরিশোধ। যখন পাওনাদারকে কোনো খরচ পরিশোধ করেন তখন জাবেদাটা কি হয়? বকেয়া খরচ যদি পরিশোধ করে থাকি তাহলে বকেয়া খরচ ডেবিট, নগদান ক্রেডিট, বা পাওনাদারকে যদি দেই পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, এরকম ভাবে হতে পারে। তাহলে দেখেন, এই এন্ট্রিটার ফলে আমার দায় কমতেছে, অন্যদিক দিকে সম্পদও কমতেছে। তাহলে সম্পদ এবং দায় উভয় পাশে পরিবর্তন হয়েছে। অর্থাৎ উভয় পাশে পরিবর্তন হওয়ার ফলে আমরা বুঝতে পারতেছি এটা উদ্বৃত্ত এতে কি সমষ্টিকে প্রভাবিত করে। ধারে ৫,০০০ টাকার পণ্যদ্রব্য ক্রয়। এখন আপনাদের কন্ট্রোভার্সি হতে পারে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন, ধারে যখন আমরা পণ্য ক্রয় করি তাহলে আমরা করি ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। এখন সেই সেন্স থেকে কিন্তু এটা শুধু এই এক পাশেরই পরিবর্তন হচ্ছে। একপাশে পরিবর্তন হচ্ছে না? তাহলে একপাশে পরিবর্তন হলে এটাও সঠিক অ্যান্সার হতে পারে। তবে কেন হবে না একটু খেয়াল করবেন। এই প্রশ্নের অ্যান্সারে ইতোমধ্যে আমরা এটা পেয়েছি এবং এটাও দেওয়া যায়। কিন্তু এটা দেখেন অন্য কোনোভাবে এটার অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এটাকে কিন্তু আমি ২ ভাবে অ্যান্সার দিতে পারি। কতভাবে? ২ ভাবে। কিভাবে? যখন ধারে পণ্য ক্রয় করি আমি যদি নিত্য অবিরত মজুত পদ্ধতি ফলো করি তাহলে সেক্ষেত্রে তারা কি করে? তারা সেক্ষেত্রে তারা এই ক্রয়কে ক্রয় নামে না লিখে মজুত পণ্য হিসাবে লেখে। তাহলে মজুদ হিসাব ডেবিট করে, মজুত পণ্য ডেবিট আর নগদান ক্রেডিট। এটা কি ধারে করছে না নগদে? ধারে করছে। তাহলে পাওনাদার ক্রেডিট। তাহলে দেখেন, মজুত পণ্য কি সম্পদ? তাহলে সম্পদের পাশে পরিবর্তন হচ্ছে
আবার দায়ের পাশে পরিবর্তন হচ্ছে, উভয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা শুধু অ্যাকুরেটটাই নিব। অর্থাৎ এটাকে আমরা এই অপশনটাকে আমরা ২ টা ভাবে অ্যান্সার করতে পারি। একটা হচ্ছে নিত্য বা কালীন পদ্ধতি। কালীন পদ্ধতিতে আমরা নরমালি যে জাবেদাটা দেই ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। আর আমরা যদি নিত্য অবিরত মজুত পদ্ধতিতে জার্নালটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে মজুত ডেবিট, আমাদের ক্রেডিট। তাহলে এই অপশনটা যদি ২ রকম হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে ২ রকমের অ্যান্সারটা নেব না। অবশ্যই আমরা অ্যাকুরেট যেটা সবচাইতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টিচাররা গ্রহণ করতে পারে, সেটা নেব। তাহলে আমাদের অ্যান্সার হবে, কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এটা। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। তারপরেও কারো যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমাকে নির্দ্বিধায় জানাবেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ। এরকম আরো নতুন ভিডিও সামনে আসছে। আসসালামু আলাইকুম।